আমি সৌগতা। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত জানাই। আজকের শিরোনামে, ভারতের লোকসভা নির্বাচন এবার তৃতীয় ধাপে। রাজনৈতিক প্রভাব কাটিয়ে সাংবাদিকতা কতটা স্বাধীন জানাচ্ছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স। বেঙ্গল রেনেসার ভুলে যাওয়া নারী শিল্পী প্রতিমা দেবী। অ্যাস্ট্রাজেনেকা দ্বারা একটি আইনি দাখিল স্বীকার করেছে যে তাদের কোভিশিল্ড ভ্যাকসিনে থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিন্ড্রোম হতে পারে। এটি এমন একটি গুরুতর স্বাস্থ্যগত অবস্থা যা কোভিশিল্ড সহ অ্যাডিনোভাইরাস ভেক্টর ভ্যাকসিনের সাথে যুক্ত। টিটিএস, কম প্লেটলেট সংখ্যা এবং রক্ত জমাট বাঁধার মতো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। টিটিএস এর লক্ষণগুলির মধ্যে রয়েছে শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পা ফুলে যাওয়া, তীব্র এবং ক্রমাগত মাথা ব্যথা, পেট ব্যথা। ভারতের বেশিরভাগ স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশ্বাস, অযথা ভয় পাওয়ার কারণ নেই। সকলে আক্রান্ত হবেন এমনটা নয়, শুধুমাত্র বিরল ক্ষেত্রেই এই সমস্যা দেখা দিতে পারে। গত 30শে এপ্রিল ভারতীয় নৌবাহিনীর 26তম প্রধান হিসেবে কার্যভার গ্রহণ করলেন ভাইস অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। 1985 সালের 1 জুলাই তিনি ভারতীয় নৌবাহিনীর কার্যনির্বাহী শাখায় কমিশনারের দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং দীর্ঘ 30 বছর তিনি নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করেছেন। প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে তার পূর্ববর্তী প্রধানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, সামুদ্রিক ক্ষেত্রে বিদ্যমান ও উদীয়মান সব চ্যালেঞ্জের মোকাবিলা করে সম্ভাব্য প্রতিপক্ষকে প্রতিহত করতে সর্বদা সক্রিয় থাকাই হবে ভারতীয় নৌবাহিনীর লক্ষ্য। এবছর গত 2রা ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত চলা মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থী ছিল 9,23,013। গত 2রা মে সকাল ঠিক 9টায় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করেন। এই বছর কোচবিহার রামঘোলা স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন 693 পেয়ে প্রথম স্থান অধিকার করেছে এবং 1 থেকে 10-এর মধ্যে রয়েছে মোট 57 জন পরীক্ষার্থী। উত্তীর্ণ পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবার মোট 7 পর্বে হচ্ছে ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচন। 19 ও 26 এপ্রিলের পরে এবার 7ই মে অর্থাৎ আগামী মঙ্গলবার শুরু হচ্ছে তৃতীয় পর্বের ভোট। এই দফায় ভারতের মোট 94টি কেন্দ্রের নাগরিকেরা লোকসভায় তাদের প্রতিনিধিদের নির্বাচন করবেন। এর মধ্যে পশ্চিমবঙ্গের আসন রয়েছে 4টি। কেমন হচ্ছে এবারের নির্বাচন জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। প্রথম 2 পর্বে ভারতের মোট 191টি কেন্দ্রে নির্বাচন হয়ে গেছে। প্রথম পর্বে পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের 20টি রাজ্যে এবং দ্বিতীয় পর্বে পশ্চিমবঙ্গ সহ মোট 13টি রাজ্যে এই নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী মঙ্গলবারের নির্বাচন হচ্ছে ভারতের মোট 94টি কেন্দ্রে। পশ্চিমবঙ্গের জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদহ উত্তর ও মালদহ দক্ষিণ কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখনো পর্যন্ত দেশ জুড়ে যে 2 পর্বের নির্বাচন হয়ে গেছে তা ছিল মোটের ওপর শান্তিপূর্ণ। পশ্চিমবঙ্গে প্রথম পর্বে কিছু বিক্ষিপ্ত অশান্তির খবর থাকলেও দ্বিতীয় পর্বে সেরকম কোনো অশান্তির খবর পাওয়া যায়নি। মোট 37টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 543টি আসনে জয়ের জন্য লড়াই হচ্ছে বিভিন্ন সর্বভারতীয় ও আঞ্চলিক দলের মধ্যে। ম্যাজিক সংখ্যা 272-এর গণ্ডি পেরোতে উন্মুখ সকলেই। প্রচারে অভিনবত্ব আনার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল। চলছে নানাভাবে ভোটারদের মন জয়ের চেষ্টাও। শান্তিপূর্ণ ভোট আয়োজনের জন্য জাতীয় নির্বাচন কমিশন চেষ্টার ত্রুটি রাখছে না। ভোট হচ্ছে ইভিএমেই। চলতি লোকসভা ভোটে প্রথম থেকে ওয়েবকাস্টিংয়ের সাহায্যে বুথের ভেতরের ছবি কমিশন সচক্ষে দেখছে।
ভোটারের সঙ্গে বিশেষ কথাবার্তা বলার জন্য জনৈক প্রিজাইডিং অফিসারকে শোকজও করা হয়েছে। ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের এই উৎসবে যেন এক ফোঁটাও রক্ত না ঝরে, এই প্রার্থনা এখন সকলের। ব্রততী পরম্পরার উদ্যোগে আগামী এপ্রিল থেকে শুরু হচ্ছে অনলাইন নিউজ রিডিং অ্যাঙ্কারিং ক্লাস। আগ্রহীরা শীঘ্রই যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগের নাম্বার 9674688014। সাংবাদিকতা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। মানুষ ও সমাজের জন্য তার দায়িত্ব অপরিসীম। তাই কোনো দেশের মুক্ত সাংবাদিকতার দৃঢ়তা সেই দেশের সুস্থ প্রগতিশীল সমাজ ব্যবস্থার পরিচায়ক। 1993 সাল থেকে ইউনেস্কো 3রা মে তারিখটিকে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে হিসেবে নির্দিষ্ট করেছে এবং এই দিনে প্যারিসের রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বা আরএসএফ এর পক্ষ থেকে একটি সমীক্ষা সূচি প্রকাশ করা হয়। 180টি দেশের স্বচ্ছ ও স্বাধীন সাংবাদিকতার গুণগত মানের উপর বিশ্লেষণ করা এই তালিকা সূচিটি হল প্রেস ফ্রিডম ইন্ডেক্স। এবছর ভারত এই প্রেস ফ্রিডম ইন্ডেক্সে 159তম স্থানে আছে। সেই সঙ্গে ভারতে সাংবাদিকতার গুণগত মান অনেকটাই নিম্নমুখী হয়েছে আরএসএফ এর প্রদত্ত রিপোর্টে। এই প্রসঙ্গেই দেশের বৃহত্তর গণতন্ত্রের স্বার্থ রক্ষায় সাংবাদিকতার অবস্থানটি কতটা সংগঠিত ও বিস্তৃত তা জেনে নেওয়া যাক। কোনো দেশ বা রাষ্ট্রের গণতান্ত্রিক অধিকার থেকে পরিবেশগত রূপরেখার পরিবর্তন, আর্থসামাজিক অবস্থা থেকে সাংস্কৃতিক বৈচিত্র্য ইত্যাদি নানান বিষয়ে তথ্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ কাজ করে সংবাদ মাধ্যম। তাই এর পরিপূরকে সংবাদ মাধ্যমের কাজের গুণগত মান নির্ভর করে 5টি বিষয়ের ওপর। তা হল কোনো দেশের রাজনৈতিক পরিমণ্ডল ও তার প্রভাব, আইনি ব্যবস্থা, অর্থনৈতিক পরিকাঠামো, সমাজ ও সাংস্কৃতিক পরিমণ্ডল এবং অবশ্যই সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা। রিপোর্টার্স সান ফ্রন্টিয়ার্স বা আরএসএফ সংস্থা এই 5টি বৈশিষ্ট্যের নিরিখে প্রতি বছর সারা বিশ্বের 180টি দেশের প্রেস ফ্রিডম ইন্ডেক্সের একটি তালিকা তৈরি করে। বলা বাহুল্য, এই তালিকার মাধ্যমে কোনো দেশে সংবাদ মাধ্যম কতটা স্বাধীন ও স্বচ্ছভাবে কাজ করতে পারে তা নির্ণয় করা যায়। সেই সঙ্গে দেশগুলির আভ্যন্তরীণ অবস্থা ঠিক কোন পর্যায়ে আছে তার একটি ধারণা মেলে। যেমন এই বছরে যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইন প্রেস ফ্রিডম ইন্ডেক্সের তালিকায় 157 নম্বর স্থানে অবস্থান করছে। গত এক বছরে প্যালেস্টাইনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি হানায় 140 জন সংবাদ মাধ্যম কর্মীর মৃত্যু ঘটেছে। আরএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সংবাদ মাধ্যমের কাজ উদ্বেগজনকভাবে বিঘ্নিত হয়েছে। অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার চীন, উত্তর কোরিয়া, ভিয়েতনামে একনায়কতন্ত্র পদ্ধতিতে সরকার পরিচালিত হওয়ায় এই সকল দেশগুলি প্রেস ফ্রিডম ইন্ডেক্সের তালিকায় অনেকটাই নিচের দিকে অবস্থান করছে। চীন যথাক্রমে 172তম স্থানে, ভিয়েতনাম ও উত্তর কোরিয়া 174 ও 175তম স্থানে রয়েছে। প্রেস ফ্রিডম ইন্ডেক্সের তালিকায় এবছর ভারত গত বছরের থেকে 2 ঘর উপরে স্থান পেয়েছে। ভারতের এবারের র্যাঙ্কিং 159। তবে আশ্চর্যজনকভাবে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান রয়েছে 150তম স্থানে, শ্রীলঙ্কা 152তম স্থানে। আরএসএফের পক্ষ থেকে বলা হয়েছে, প্রেস ফ্রিডম ইন্ডেক্সের তালিকায় ভারতের নাম এতটা নিচে থাকার কারণ ভারতের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় সংবাদ মাধ্যমগুলি যোগ্য ভূমিকা গ্রহণ করতে পারছে না। প্রশাসনিক তরফে কার্যকর করা কঠোর আইনি ব্যবস্থার দ্বারা সংবাদ মাধ্যমগুলির কণ্ঠরোধ করা হচ্ছে এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলি প্রভাব বিস্তার করে সংবাদ মাধ্যমগুলিকে একপেশে ভ্রান্ত ইস্যু দ্বারা খবর পরিবেশনে বাধ্য করছে। এই পরিস্থিতির মধ্যেও কিছু স্বনির্ভর সংবাদপত্র ও ডিজিটাল চ্যানেলগুলি কোনো ঘটনা সত্যতা যাচাই করে নিজেদের কাজ করে চলেছে। সারা বিশ্বে বেশ কিছু সংবাদ মাধ্যম নাগরিক অধিকার, আর্থসামাজিক ঘটনা সম্পর্কিত তথ্য তুলে ধরার পাশাপাশি পরিবেশ ও জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত খবরগুলি জনসমক্ষে নিয়ে আসছে। তাই এই বছরের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডের থিম হিসাবে নির্ধারিত হয় জার্নালিজম ইন দ্য ফেস অব দ্য এনভায়রনমেন্টাল ক্রাইসিস। আমাদের ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ বিগত কয়েক বছর ধরে নিরপেক্ষতার সাথে এই পরিবেশ সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরছে। যুক্তিগ্রাহ্য প্রতিবেদনের দ্বারা সুস্থ পরিবেশে সুস্থ জীবনযাপনের লক্ষ্যে জনগণকে সচেতন করার কাজটি চালিয়ে যাচ্ছে।
ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। তিনি ছিলেন গগনেন্দ্রনাথ এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের বোন বিনয়নী দেবীর কন্যা। তিনি দ্য বেঙ্গল স্কুল অফ আর্টের একজন অংশ ছিলেন। বলছি রবীন্দ্রনাথের পুত্রবধূ প্রতিমা দেবীর কথা। তিনি বঙ্গীয় রেনেসার সময় সঙ্গীত, নৃত্য এবং শিল্পে প্রচুর অবদান রেখেছিলেন। তবুও ঠাকুরবাড়ির বড় বড় নামের আড়ালে কোথাও হারিয়ে গেছেন এই শিল্পী। তার জীবনের চিত্রপট তুলে আনব আমাদের কৃতি বাঙালিতে। রথীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, প্রতিমা এখন আমার। সে কি চমৎকার মেয়ে, কি করে লিখি। আমি যদি তার গুণের বর্ণনা করতে যাই তো সব কথা বিশ্বাস করবে না, বা আমাকে লুনাটিক ভাববে। এমনই মুগ্ধতা আর আবেশের সম্পর্ক ছিল রথীন্দ্রনাথ প্রতিমার। কিন্তু শুরুটা এত সহজে হয়নি। প্রতিমা দেবীর জন্মের পর ফুটফুটে মেয়েটিকে নিজের ছেলের বউ করার প্রস্তাব দিয়েছিলেন রবি পত্নী মৃণালিনী দেবী। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিশোর ছেলের বিয়ে দিতে চাননি। অগত্যা প্রতিমা দেবীর অন্যত্র বিবাহ হয়ে যায়। তারপর 5 বছর বৈধব্য জীবনের পর রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে প্রতিমা দেবী আবার প্রবেশ করেন রঙিন জীবনে। এবার তিনি কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের অর্ধাঙ্গিনী। অনেকে বলেন ঠাকুরবাড়িতে এই প্রথম বিধবা বিবাহ। অসাধারণ ছবি আঁকতেন প্রতিমা দেবী। অবন ঠাকুরের ভাগ্নি এই উত্তরাধিকার সূত্রেই এই প্রতিভা অর্জন করেছিলেন। বিয়ের পর ইতালিয়ান শিক্ষক গিলহার্ডির কাছে ছবি আঁকতে শিখেছিলেন তিনি। তারপর শান্তিনিকেতনে থাকার সময় নন্দলাল বসুর সঙ্গেও কাজ করেছেন। সর্বোপরি প্রতিমা দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি বিষয়ে একটি গম্ভীর আলোচনা করেছিলেন গুরুদেবের ছবি রচনায়, যা রীতিমতো অভিজ্ঞ চিত্র সমালোচকদের মতো। ইন্দোনেশিয়ায় গিয়ে বাটিকের কাজ শিখে শান্তিনিকেতনে প্রচলন করেছিলেন। ফ্রান্স থেকে শেখা সেরামিক্সের কাজ শিখিয়েছিলেন শ্রীনিকেতনে। রবীন্দ্রনাথ ঠাকুরের করা কাঠ ও চামড়ার কাজে বিদেশি নকশা মিশিয়ে তৈরি করতেন ট্রে, ফুলদানি, ল্যাম্পশেড, আরও কত কি। বলা যায় শান্তিনিকেতনকে একটি বিশেষ স্টাইলে বদলে দিয়েছিলেন। রবীন্দ্র নৃত্যে একটি বড় ভূমিকা রয়েছে প্রতিমা দেবীর। তিনি শান্তিনিকেতনে প্রথম ভাবনৃত্য শিখিয়েছিলেন। বিয়ের কিছুদিন পরে লক্ষ্মীর পরীক্ষা নাটকে ক্ষীরির চরিত্রে অভিনয় করেছিলেন প্রতিমা দেবী। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর অনুরোধেই পূজারিণী কবিতার নৃত্যনাট্যরূপ লিখে দেন, নাম দেন নটির পূজা। এবং প্রতিমা দেবী কবির জন্মদিনে শান্তিনিকেতনের মেয়েদের দিয়ে নটির পূজার নৃত্যনাট্যরূপ অভিনয় করিয়েছিলেন। তাছাড়াও প্রতিমা দেবী প্রায় 14 বছরের পরিশ্রমের পর রবীন্দ্রিক গীতিনাট্যের স্থায়ী রূপ তৈরি করেছিলেন চিত্রাঙ্গদায়। মিশ্রতাল ও ভঙ্গির সংমিশ্রণে তিনি নৃত্যকলায় বৈচিত্র্য এনেছিলেন। কুশীলবদের পোশাক এবং মঞ্চসজ্জা নিয়েও ভাবনা চিন্তা করতেন প্রতিমা দেবী। তার কর্মোদ্যোগের আরেকটি হলো আলাপিনী সমিতি, যে সমিতির মেয়েরা গ্রামে গিয়ে মেয়েদের স্বাস্থ্যকর খাবার তৈরি, হাতের কাজ শেখানো ইত্যাদি বিষয়ে সচেতন করে আসতেন। কল্পিতা দেবী ছদ্মনামে প্রবাসী পত্রিকায় অনেক কবিতাও লিখেছিলেন প্রতিমা দেবী। তার লেখা স্বপ্নবিলাসী পড়ে রবীন্দ্রনাথ ঠাকুর মুগ্ধ হয়ে লিখেছিলেন মন্দিরার উক্তি। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কবিতা লেখার চর্চা করতেন প্রতিমা দেবী। তাঁর লেখা নির্বাণ বইতে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের শেষ বছরের বর্ণনা আছে। এছাড়াও এমন আরো অনেক বই লিখেছিলেন তিনি, যা ছিল সে সময়কার দলিল। প্রতিমা দেবী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহের মামনি, ব্রাইড মাদার বা বৌমা। রথীন্দ্রনাথ আর প্রতিমার নিঃসন্তান জীবনের সবটুকু মনোযোগ অধিকার করেছিলেন রবীন্দ্রনাথ। পম্পা সরোবরের ধারে রথীন্দ্রনাথ ঠাকুরের চারুকাজের স্টুডিও গুহাঘর, তার ঠিক ওপরতলাতেই ছিল প্রতিমা দেবী স্টুডিও চিত্রভানু। সেখানেই নীরবে শিল্পচর্চা করতেন।
1941 রবীন্দ্রনাথের জোড়াসাঁকোতে অপারেশনের পূর্ব মুহূর্ত। তিনি প্রতিমা দেবীকে একটি চিঠি লিখলেন, তবে নিজের হাতে নয়, তার ডিকটেশনে রানীচন্দ লিখে নিলেন চিঠিটি। জীবনের শেষ চিঠি। তাতে শিখিয়ে গেলেন কর্তব্য পরায়ণতা এবং সারা জীবন সেই কর্তব্য নিপুণভাবে পালন করে ও নিজের গুণের ভাণ্ডার ছড়িয়েও আড়ালে থেকে গেলেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ব্রাইড মাদার প্রতিমা দেবী। আজকের মতন সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আগামী রবিবার ঠিক সন্ধ্যে 7:30টায়। চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।